মানু, পেয়ে গেছি আমি। চাকরিটা হয়ে গেছে, আজই রেজাল্ট বেরিয়েছে। আমার নাম সবার উপরে মানু। তুই বলেছিলিস তোর 70%কে 100% করলে হয়তো আমাদের এই সম্পর্কটা একটা পরিণতি পাবে, হয়তো 100 বছর একসাথে থাকতে পারবো। 100% অনেক দিন আগেই করতে পেরেছি, এবার পরিপূর্ণ হওয়ার সময় মানু। জীবন যাকে দুহাত ভরে শুধু যন্ত্রণাই দিয়ে গেছে, সে যখন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে শেষমেশ এক টুকরো হীরের মতো ভরসা করার মতো কাউকে খুঁজে পায়, তখন মনে হয় হয়তো এবার মেঘ কাটবে, হয়তো এবার তার অন্ধকার ঘরেও আলো জ্বলবে। কিন্তু নিয়তি বড় অদ্ভুত অভিনেতা। সে মাঝে মাঝে দুহাত ভরে দেয় কেবল এক লহমায় সব কেড়ে নেওয়ার জন্যই। গল্পভার্স স্টুডিওর আজকের নিবেদন এমন এক অসামান্য কিন্তু অপূর্ণ ভালোবাসার উপাখ্যান, যেখানে প্রাপ্তি নয় বরং এক মহৎ অপ্রাপ্তি হল গল্পের আসল তারকা। এক লড়াকু মেয়ের সবটুকু উজাড় করে দেওয়া ভালোবাসা আর ভাগ্যের সেই নিষ্ঠুর পরিহাসের গল্প এটি। যখন শেষটা দেখবেন আপনার চোখে জল আসবে, কিন্তু সেই জল কেবল শোকের নয়, বরং এমন এক পবিত্র হাহাকারের যা কেবল সত্যিকারের গভীর ভালোবাসাই দিতে পারে। আজ আপনারা শুনবেন লেখক অনির্বাণ পরিয়ার গল্প ঈশিতার কথা। গল্প শুরুর পূর্বে একটি বিশেষ নিবেদন, সকলে আমাদের হাই বাটনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিওটি ইউটিউবে সকলের কাছে পৌঁছাতে পারে। তবে শুরু করা যাক। গঙ্গার পাশে শান্ত পরিবেশ। বিকেলটা লাগছে ভারী একাকী। নদীর শান্ত ঢেউ চঞ্চল করে ছুটে চলেছে বেশ কিছু নৌকা। ঈশিতা বসে আছে একা। শান্ত করুণ বাতাস মাঝে মধ্যে তার উস্কো খুস্কো রুক্ষ চুল উড়িয়ে দিয়ে বয়ে যাচ্ছে। এক মনে সে দেখে যাচ্ছে গঙ্গার শান্ত ঢেউ। ঢেউয়ের মতোই তার জীবনের গল্প। কখনো উত্তাল ঢেউ এসে তার দুর্বল বাঁধ ভেঙে দিয়েছে, কখনো শান্ত ঢেউ তার জীবনে এনে দিয়েছে এক রাশ কষ্ট। চোখটা তার ছলছল করে উঠল। হালকা জলে ভিজেছে তার চোখের নরম পালক। কখন আসবে সাহিত্য? এটা তার ভালোবাসার মানুষটার নাম। হ্যাঁ, সত্যি সাহিত্য এসে তার জীবনের এক নতুন অধ্যায় লিখেছে। তার আসার আগে ঈশিতা দেখেছে জীবনের বহু কঠোর অধ্যায়। শিশুবেলায় দেখেছে সে মাতাল বাবাকে ঘরের সব কিছু বিক্রি করে দিয়ে শেষ পুঁজিটুকু বিক্রি করে মদের পিছনে শেষ করেছে। মদ খেয়ে বাবাকে মায়ের উপর অকথ্য অত্যাচার করতে দেখেছে সে। মায়ের গায়ে বেধড়ক মারের চিহ্ন দেখেছে সে। তখন বাচ্চা ছিল সে, ছোট ছিল। মনে মনে রাগ হতো। মনে হতো এই লোকটা আমার বাবা হতেই পারে না। মনে হতো সব কিছু ছেড়ে মাকে নিয়ে কোথাও দূরে চলে যেতে। কিন্তু তখন ঈশিতা মাত্র 5 বছরের একটা ছোট্ট বাচ্চা। যখন মায়ের উপর বাবা চড়াও হতো, অকথ্য ভাষায় গালাগালি করত, হিংস্র জন্তুর মতো মারত, তখন সে ঘরের কোনায়, একটা ছোট্ট কোনায় চুপচাপ মুখে হাত দিয়ে কান্না নিবারণ করত। জানতো সে যদি বাবা তার কান্নার আওয়াজ শুনতে পায় তাহলে মায়ের সাথে তার উপরও অকথ্য অত্যাচার শুরু হবে। তার জীবনে এমনও কিছু দিন গেছে যখন বাবা ঝগড়া অশান্তি করে মাকে আর তাকে ছাদে তালা বন্ধ করে রেখে দিয়েছে। বৃষ্টির রাতে সামান্য পূজার প্রসাদ মুড়ি নারকেল খেয়ে সারা রাত ভিজতে ভিজতে ছাদে রাত কাটিয়েছে। তার কোমল মনের প্রার্থনা হয়তো ভগবান শুনেছিল। তার মা তাকে নিয়ে ঘর ছেড়ে মামার বাড়ি চলে আসে। সেখানে মায়ের উপর অত্যাচার দেখতে হয়নি ঠিকই, কিন্তু সেখানেও দেখেছে মায়ের উপর হিংসা করে কথা শোনাচ্ছে অন্যরা। ঈশিতা তখন ভাবত একদিন সেও বড় হয়ে মাকে সব আনন্দ খুঁজে দেবে, মায়ের সব স্বপ্ন পূরণ করবে। মায়ের হোম ডেলিভারির সামান্য কিছু টাকায় সে বড় হতে থাকে। আস্তে আস্তে ছেলে জাতির উপর তার সব বিশ্বাস উঠে যায়। তার বাবার সেই মূর্তি দেখেই হয়তো এটা হয়েছিল।
ছোটবেলা থেকেই তার বাংলা সাহিত্যের উপর খুব আকর্ষণ ছিল। বাচ্চাবেলা থেকে সে তার মায়ের কাছ থেকে আবৃত্তি শিখেছে, গানও গাইতে পারে বেশ। মাধ্যমিক দেওয়ার পর সে স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে ভর্তি হলো। এর মধ্যে মায়ের শরীরও বেশ খারাপ হতে শুরু করেছে। মায়ের হোম ডেলিভারি ব্যবসায় সেও সাহায্য করে এখন। জ্বর গায়ে নিয়ে বৃষ্টিতে ভিজে গরমের তাপদাহের মধ্যেও সে বিভিন্ন জায়গায় খাবার পৌঁছে দেয়। মায়ের শরীর বেশি খারাপ হচ্ছে দেখে সে আরো বেশি করে দায়িত্ব নিল। ছোটবেলা থেকে এত কিছু দেখার ফলে সে কম বয়সেই দায়িত্ব নিতে শিখে গিয়েছে। একদিন স্কুলে ঘটল এক অদ্ভুত ঘটনা। সব বন্ধুরা ঈশিতাকে দেখে টিটকিরি মেরে বলছে, কিরে, তোর সাহিত্য কোথায়? একসাথে এলি না যে আজ? সাহিত্য তার সব থেকে প্রিয় বন্ধু। সবসময় তারা একসাথে থাকে, একসাথে স্কুলে যায়, টিফিন ভাগ করে খায়। কখনো ঈশিতা খাবার আনে, কখনো আবার সাহিত্য খাবার আনে। ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছে। তাছাড়া বাড়িও প্রায় একই পাড়ায়। সেই একমাত্র ছেলে ছিল যাকে সে বিশ্বাস করতে দ্বিধা বোধ করত না। পুরনো স্কুল থেকে নতুন স্কুলে একসাথে এসেছে। ঈশিতার একটু অবাকই লেগেছিল বটে, কিন্তু সাহিত্যের কথায়। ঈশিতা নামের মানে কি জানিস মানু? মানে হচ্ছে প্রভু। আর প্রভু যেখানে, এই সাহিত্য সেখানেই থাকবে। যতই হোক, প্রভুর মনোরঞ্জনের জন্য তো সাহিত্যের দরকার পড়বেই মাঝে মধ্যে। ঈশিতা এই নিয়ে বেশি কিছু ভাবেনি, কিন্তু নতুন স্কুলে আসার পর থেকেই সবাই তাদেরকে প্রেমিক প্রেমিকা বলে মনে করত। ঈশিতার একটু রাগই হতো, কিন্তু কখনো কাউকে কিছু বলেনি। প্রিয় বন্ধুকে আর যাই হোক, সে কখনো প্রেমিক বানাতে পারবে না। কিন্তু আজ এটা একটু বেশিই বলছে। এতদিন নিজেদের মধ্যে গসিপ করতো, কিন্তু এবার তারা সামনাসামনি শুরু করেছে। ঈশিতার মাথাটা রাগে ফেটে যাচ্ছিল। সে আবার সামনে স্পষ্টভাবে বলল, তোদের সমস্যা কোথায় বলতো? সাহিত্য আমার সব থেকে কাছের বন্ধু, আর কাছের প্রিয় বন্ধু কখনো প্রেমিক হয় না, হতে পারে না। অনুভূতি থাকা প্রয়োজন তার জন্য। তার কথা শুনে সবাই হাসতে লাগলো। তাদের মধ্যে আয়ুষ বলল, আচ্ছা, তুই তো ফেসবুক করিস না। কাল সাহিত্য একটা পোস্ট করেছে। পোস্টে কি লেখা আছে জানিস? লেখা আছে, জীবনের সব থেকে জোরালোতম সত্য হলো প্রিয় বন্ধুই হয় সব থেকে নিখুঁত জীবনসঙ্গিনী। কথাটা শুনে ঈশিতার রাগে ফেটে পড়ল। এতে কি প্রমাণ হয় সে বুঝতে পেরেছে। এরা বলতে চাইছে সাহিত্য তার প্রেমে পড়েছে, কিন্তু এরা সম্পূর্ণ ভুল। এক্ষুনি সাহিত্য আসলেই সব ঠিক হয়ে যাবে। এমন সময় সাহিত্য ঢুকল। আজ তার একটা জরুরি কাজের জন্য দেরি হয়ে গেছে। সে ঢুকেই একটু অবাক হলো। সবাই তাকে দেখে হাসছে, আর তার সব থেকে প্রাণের খুব কাছের প্রিয় বন্ধু তখন রাগে টকবক করে ফুটছে। সে কিছুই বুঝতে পারল না। হঠাৎ ঈশিতা দৌড়ে গিয়ে সাহিত্যকে বলল, এই, তুই বল, আমরা শুধুই প্রিয় বন্ধু তো? সবাইকে বল আমরা শুধু বন্ধু, খুব কাছের বন্ধু। দেখ না, ওরা না আমাদের নিয়ে যা তা বলছে। কথাটা শুনেই সাহিত্যের বুকটা ধরপর করে উঠল। সে বুঝতে পারল গন্ডগোল কিছু একটা হয়েছে, কিন্তু সে বলবে কিভাবে? এরা ঠিকই বলছে। সত্যি সে ঈশানীকে খুব ভালোবেসে ফেলেছে। হ্যাঁ, সে এর আগে বহু মেয়ের সাথে জড়িয়েছে, শুধু নামটাই জড়িয়েছে। অবশ্যই সেগুলো ভুলবশত। তাও বা যদি কেউ প্রেম বলে, তাও সে মেনে নেবে, কারণ সে প্রেমে বিশ্বাসী নয়, বরং সে ভালোবাসায় বিশ্বাস করে। আর ঈশিতাই তার শেষ প্রেম, প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা। সে অনেক কিছু শিখেছে ঈশিতার থেকে। লুকিয়ে লুকিয়ে ঈশিতার কপালের কালো টিপ দেখা, তার হাসি, সব কিছুকে ভালোবেসে ফেলেছিল সে। যদিও আজকালের কথা নয়, বেশ কিছু বছর ধরে সে নীরবে ভালোবেসে গেছে মেয়েটাকে। সে জানে এটা কখনো সম্ভবই নয়, কিন্তু পাবে না বলে ভালোবাসতে পারবে না এমনটা তো কোথাও লেখা নেই। আর তাছাড়া তার এই কথা সে কোনোদিনও ঈশিতাকে জানাতো না। সে ঈশিতার কাছে আর 10টা ছেলের মতো হতেই চায়নি।
প্রিয় বন্ধু হিসেবেই কাছে থাকতে চেয়েছে, পাশে থাকতে চেয়েছে, কারণ তার থাকাটাই সব থেকে বেশি প্রায়োরিটি ছিল। কি হিসেবে থাকবে সেটা না, কিন্তু এদের জন্য এসব কি হচ্ছে? সাহিত্যকে চুপ করে থাকতে দেখে ঈশিতা বুঝে যায় সবকিছুই। সে বুঝতে পারত সাহিত্য তার প্রতি দুর্বল, কিন্তু সে কখনো প্রিয় বন্ধুকে তেমন করে দেখেনি। সে চুপ করে সাহিত্যের হাত ছেড়ে নিজের জায়গায় এসে বসে পড়ল। এরপর কেটে যায় বেশ কিছু মাস। ঈশিতার সাথে সাহিত্যের কথা হয় না আর। ঈশিতা, সাহিত্য কেউই ঠিকঠাক স্কুলে আসে না, আর আসলেও কেউ কারোর সাথে কথা আর বলে না। খুব অচেনা হয়ে গেছে যেন তারা। আরও বেশ কিছু মাস কেটে যায়। একদিন হঠাৎ ঈশিতার নতুন ফোনে একটা নাম্বার থেকে মেসেজ আসে। নাম্বারটা দেখে ঈশিতা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। সাহিত্য লিখেছে, ওর কিছু কথা আছে, খুব জরুরি। ঈশিতা রিপ্লাই দেবে না ভেবেও বল টাইপ করে সেন্ড করলো। সঙ্গে সঙ্গে একটা বড় রিপ্লাই এলো। মেসেজে লেখা আছে, ঈশিতা, আমায় ক্ষমা করে দে। আমি তোর কাছে আর 10টা ছেলের মতো হতে চাইনি। তুই আমায় চরিত্রহীন বল, যা ইচ্ছে বল, আমি সব মেনে নেব। আমি সত্যিই জেনে বুঝে কিছু করিনি। হ্যাঁ, আমি একটা কথা স্বীকার করছি আজকে। আমার লুকিয়ে লুকিয়ে তোকে দেখতে ভালো লাগে। তুই মানুষটাকেই ভালো লাগে। হ্যাঁ, তোকে ভালোবেসেছি, কিন্তু বিশ্বাস কর, আমি কখনো তোকে বলতে চাইনি, কারণ আমার তোকে প্রয়োজন। কি হিসেবে থাকবি সেটা আমার কাছে কখনো ম্যাটার করেনি, আর করবেও না। আর রাগ করে থাকিস না, প্লিজ। ঈশিতার মেসেজটা পড়ে চোখ থেকে জল নামতে শুরু করলো। সে একটা বড় মেসেজ লিখেছে, চোখ থেকে সমানে জল গড়াচ্ছে। সে টাইপ শেষ করে মেসেজটা সেন্ড করে দিল। মেসেজে লেখা আছে, দেখ, ক্ষমা করার কিছু নেই। তুই দুর্বল হতেই পারিস, কিন্তু সেটা ওদের মুখ থেকে শুনতে আমার খারাপ লেগেছে। আর তাছাড়া তুই নিজেই আমার সাথে কথা বলা বন্ধ করেছিস। সেই দিনের পর থেকে আর কথাই বলিসনি। আর সত্যি বলতে কি, তোকে আমি প্রিয় বন্ধুর থেকে বেশি কিছু কখনো দেখিনি। কিন্তু কিন্তু ওই দিনের পর থেকে যখন তুই কথা বলতিস না, আমার খুব ফাঁকা ফাঁকা লাগতো। কিছু একটা মিসিং মনে হতো। আমরা হয়তো দুজন দুজনের পরিপূরক হয়ে উঠেছি না জানতেই। জানিস, আমাকে একজন বলেছিল, যদি একটা ছেলে নিজের সবটা দিয়ে 100% দিয়ে ভালোবাসে, আর বিপরীতে একটা মেয়ে যদি নিজের 70% দেয়, তাহলে একটা সম্পর্ক টিকতে পারে। কারণ বাকি 30% ছেলেটার ভালোবাসায় এসে যাবে। একটা ছেলেই একটা মেয়েকে পরিবর্তন করতে পারে, যেমন করে একটা মেয়ে একটা ছেলেকে পরিবর্তন করতে পারে। আমি আমি কি বলতে চাই তুই বুঝতে পারছিস? আমি থাকতে চাই আর জীবন সঙ্গিনী হিসেবেই। যদি তুই আমার 70%কে 100% করতে সফল হোস, তাহলে হয়তো সম্পর্কটাও একটা পরিণতি পাবে। হয়তো 100টা বছর একসাথে থাকতে পারবো। কিন্তু আমার বিশ্বাস কখনো ভাঙিস না, তাহলে আমি আর বাঁচতে পারবো না। আমার ছেলেবেলা কেমন কেটেছে তুই তা খুব ভালো করেই জানিস। এই মেসেজ দিয়েই শুরু হয়েছিল তাদের নতুন পথ চলা। প্রিয় বন্ধু থেকে প্রিয় মানুষ হয়েছিল সাহিত্য। ঈশিতার বেরঙিন জীবন সাহিত্যের কবিতার ছন্দে হয়ে উঠেছিল রঙিন। এরপর কেটে যায় 7টা বছর। ঈশিতা তার মাকে হারিয়েছে। মায়ের চলে যাওয়ার আগে মায়ের বেশ কিছু স্বপ্ন পূর্ণ করতে সক্ষম হয়েছিল সে উচ্চ মাধ্যমিকের পর একটা প্রাইভেট কোম্পানিতে কাজ পেয়েছে। সেই টাকা দিয়েই মায়ের বেশ কিছু স্বপ্ন সত্যি করেছিল সে। মা চলে যাবার পর সে মামার বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে। 4 দেওয়ালের ছোট্ট একটা ঘর, বেশ কিছু ফাঁকা ক্যানভাস, বসের বকুনি
আর মিষ্টি সাহিত্য নিয়েই তার জীবন চলতে থাকে। সে কাজ পেয়ে গেলেও সাহিত্য এখনো ছিল বেকার এক যুবক। এটাই ছিল তাদের মূল বাধা। ঈশিতা বলেছিল, শোন না, আমি তো যা স্যালারি পাচ্ছি আমাদের দুজনের চলে যাবে। চল না, বিয়েটা করে ফেলি। সাহিত্য রাজি হয় না। এইভাবে মাসের পর মাস কেটে যায়, বছর কেটে যায়, আরো 3 বছর কেটে গেল। একদিন ঈশিতাকে কল করলো সাহিত্য। তার কণ্ঠস্বরে মিশে আছে উত্তেজনা, আনন্দ। সে চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল, মানু, পেয়ে গেছি আমি, চাকরিটা হয়ে গেছে, আজই রেজাল্ট বেরিয়েছে। আমার নাম সবার উপরে মানু। তুই বলেছিলিস তোর 70%কে 100% করলে হয়তো আমাদের এই সম্পর্কটা একটা পরিণতি পাবে, হয়তো 100 বছর একসাথে থাকতে পারবো। 100% অনেক দিন আগেই করতে পেরেছি, এবার পরিপূর্ণ হওয়ার সময় মানু। আচ্ছা শোন, প্রথমে আমাদের প্রিয় জায়গায় আসিস, কুমোরটুলি ঘাটে। আমি ওখান থেকেই তোকে পিক করে নেব। কথাগুলো শুনে ঈশিতার গায়ে কাঁটা দিয়ে উঠল। এতদিনের অপেক্ষা, তার সেই প্রিয় বন্ধু, সব থেকে কাছের বন্ধু আর ভালোবাসার মানুষ, এতদিনের অপেক্ষা হয়তো শেষ হতে চলেছে। সেই উত্তেজনায় তাড়াতাড়ি করে জামা কাপড় পরে নিল। কপালে একটা ছোট টিপ পড়ল। এটাই সাহিত্যের সব থেকে প্রিয়, সে জানে। কিছুক্ষণের মধ্যে সে কুমোরটুলির ঘাটে পৌঁছে গেল। তার এই সব থেকে আনন্দের দিন, মা থাকলে হয়তো তার এই আনন্দ আরো দ্বিগুণ হয়ে যেত। ঈশিতা ফোনটা বের করে হোয়াটসঅ্যাপে স্টেটাস দিল, আজ আমাদের দিন প্রিয় বন্ধু সাহিত্য। হয়তো উপর থেকে অন্য কিছু লেখা ছিল তার ভাগ্যে। সাহিত্য সবকিছু করেছিল তার জন্য, শুধু সেই ঈশিতার একটা কথা রাখতে পারেনি। সে তাকে ছেড়ে চলে গেছে সারা জীবনের জন্য। না, সে আসেনি সেদিন কুমোরটুলি। কুমোরটুলির মহাশ্মশানে এসেছিল তার ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া মৃতদেহ। কুমোরটুলি আসার পথে তার বাইকে ধাক্কা মারে বাস। রাস্তায় পড়ে যায় সাহিত্য। উত্তেজনায় হেলমেট নিতে ভুলে গিয়েছিল। মাথায় জোরালো আঘাতের জন্য দুর্ঘটনাস্থলে শেষ নিঃশ্বাস ফেলে সে। সেই দিন শেষ কেঁদেছিল ঈশিতা। হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়েছিল সাহিত্যের দেহ দেখে। কুমোরটুলির গঙ্গার ধারের ফুটপাতে এখন শোভা পাচ্ছে এক বেনারসি পরা পাগল মেয়ে। হ্যাঁ, সেদিন বিকেলে ঈশিতা তার মায়ের বেনারসি গায়ে দিয়েই বেরিয়েছিল। পড়ন্ত বিকেলে সে নদী দেখে আর নতুন দম্পতি দেখলেই সে হেসে হেসে বলে, ছেড়ে দে, ছেড়ে দে ওকে, ও মরে যাবে রে। এই ছেড়ে দে, ছেড়ে দে। সাহিত্য হারিয়ে যাবে পৃথিবী থেকে। এই ছেড়ে দে ওকে, ছেড়ে দে না। এই পাড়ার ছেলেরা তাকে নাম দিয়েছে বেনারসি পাগলি। তার উস্কো খুস্কো চুল ধরে যখন তখন টেনে ধরে পাড়ার ছেলেগুলো। লোকজন তার পাশ থেকে গেলে নাকে রুমাল দিয়ে হাঁটে, বিভৎস গন্ধ বের হয় তার থেকে। সে এখনো রোজ অপেক্ষা করে গঙ্গা দেখতে দেখতে। লোকজন দেখতে পেলেই জিজ্ঞেস করে, এই সাহিত্য আসছে না? হ্যাঁ, এই সাহিত্য আসছে না? আমাদের সময় তো আজকে। এই ওকে তাড়াতাড়ি আসতে বলো। আরে ওকে তাড়াতাড়ি আসতে বলো, বলো না। না হলে ওকে বলো ওর প্রিয় বন্ধু খুব রাগ করবে। সাহিত্য আর ফিরবে না কোনো দিনও। আপনার জীবনে যদি কোনো সাহিত্য থাকে, চেষ্টা করুন তাকে পড়ে শেষ করতে, তাকে বুঝতে চেষ্টা করুন, আর সবশেষে তাকে আঁকড়ে রাখুন। আপনি হয়তো ঈশিতার মতো দুর্ভাগা নন। সাহিত্যের মতো মানুষকে ধরে রাখতে না পারলে জীবন বড় বেরঙিন হয়ে পড়বে যে। আর যদি আপনার জীবনে কোনো ঈশিতা থাকে, তাকেও বেঁধে রাখুন, তাকে ভালোবাসা দিন। বলবেন কি বলবেন না আপনার ব্যাপার, কিন্তু ধরে রাখুন।
কিছু গল্প শেষ হয়েও শেষ হয় না। হৃদয়ের কোনো এক কোণে সারা জীবন এক গভীর হাহাকার হয়ে থেকে যায়। ঈশিতার লড়াকু জীবন আর ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস হয়তো আজ আপনাদেরও স্তব্ধ করে দিয়েছে। আসলে সব ভালোবাসা পূর্ণতা পায় না বলেই বোধহয় তা এতটা অমর, এতটা পবিত্র। গল্পভার্স স্টুডিওর আজকের এই বিষাদময় আখ্যানে আমাদের সাথে কণ্ঠ দিয়েছেন ঈশিতা, তানিশা, সাহিত্য মিনহাজুল, স্কুল বন্ধু অর্চিত, আয়ুষ, শ্রমণ। গল্পের কথক ও নির্দেশনায় ছিলেন অচ্যুতা, আবহ নির্মাণে সৌম্যদীপ ও আকাশ। সূত্রধার হিসাবে আমি ছিলাম কাব্যশ্রী। অপূর্ণতার এই সৌন্দর্য যদি আপনাদের মনে দাগ কেটে থাকে, তবে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আমাদের জানান গল্পটি কেমন লাগলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শীঘ্রই ফিরব অন্য কোনো জীবনের গল্প নিয়ে। ততক্ষণ গল্প শুনুন, গল্পে বাঁচুন। ধন্যবাদ।